কইছে কোন লাড়ি কই না কোদাল আছে কই কোদাল এই এদিক দিয়ে করছি আর একটা কাপড় লাগবে মাংস সেটা দিয়ে দাও এটা ঢাকিয়ে দিতে হবে গ্যাস লাইট আছে কেউটে গ্যাস লাইট আছে কেউটে লাইটের নাই লাইট এই কাপড়টা লাইট আছে কেউটে না পাইছি আসলে দাদা এই কাপড়টা লইয়ে যাও নানু ওই পাড় হন একটা বান্দান ঢাকিয়ে দাও হ্যাঁ ঢাকিয়ে দাও নানু পাড় হন একটা বান্দান এই সাইডে দিয়ে দিই পাড় ধরে দেখেন তো ওই পাড় দিকে দিই ওই পাড় দিকেও দিয়ে দেন না এই কাপড় দে পাইতে এই কাপড় দে লাগবে না হাজি লাগবে না ও কাপড় নেবে না দাম কার এই কাপড় দিয়ে কত পাবে জানেন কত পাবে দাম আস্তা এই কাপড় আস্তা আপনারা গাড়ি রাখুন তোমরা একটু পাস দাও ওই জায়গায় ধরো ঠিক আছে যদি আপনার কোনো অসুবিধা থাকে আমাকে এই গাড়ি ওই বাবুলে বলছেন যদি আপনার কোনো থাকতো মেলা হচ্ছে মারা গেছে 10-12 বছর তুলবি সিগারে হরই তো মারা গেছে ভালো সিগারে অনেক কোন ওই আমরা টাইস্ট দিয়ে বান্ধাইটা দিয়ে রাখিয়ে অ্যাক্সিডেন্ট মধু পাগলার মাথা রিফোন মোল্লা এবার হইন যে ওই বান্দাবান ছুটে গেছে ওই বাটটাতে পারাই গেছেন না ওই বাটটা ছুটে যাওয়ার পর তার কবর আস্তে আস্তে ওই পর্যন্ত ধরিয়ে গেছে তখন তার গার্ডিয়ানরা হইল লোকজন আইয়া তার লাশটা ফোন থেকে বাইক লাশ অক্ষত অবস্থায় গেছে লাশটা এই এলাকায় থাকতেছে এই এলাকায় থাকতো রিফোন মোল্লা আগে হুজুর আছে আমার লাগবে হ্যাঁ কাকে দাপন মারই ছিল ওই বাজার আর ওই আমরা যদি যাইতেছি মানে এই পর্যন্ত সে থাক
এর আগে আমাকে সরকারি বাজারের দাঁড়ি প্রথম দিকে মানে পাগল সোজা হ্যাঁ সোজা তখন আমাদের সরকারি বাজারে থাকতো ওই নদীর সাইডে থাকতো ওই মাঠের ধারে চাই চিনতে খাইতো নদীর পারে যাইকে আনলে হান্দি যেন যারা ইসমাইল দেবে ওদের কাছ থেকে চাই চিনতে খাইতো হয় কবে শুক্রবার শুনলু 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 মন না হ্যাঁ ভালো মন্নান আছে মনে হয় মন না আছে মন্নানের দ্বারা জিজ্ঞেস রিপুন মোল্লা যখন উনি এই বাসতলা আর ওই যে বটতলা হয়ে না বাসতলা তো ছিলেন বাসতলা ওখানে আর কি বসা থাকতো এবং ওই যে বাসতলা পারে যে বটতলা করে বাসতলা উত্তর পাশে বটতলা ওখানে বসা থাকতো ওখানে বসা থাকতে পারে ওখানে বসা থাকতে পারে একদিন ওরা কারা কারা যেন ওই মোল্লা সোনেরা যাইতে ওই আদর্শে যায় পরে ওরা বাসে উঠে আমার নিবি তোরা নিয়ে কি করবো আমরা ঠিক আছে তোরা নিয়ে আমরা কি করবো তোর যাওয়া লাগবো না নে আমার একটু না ওরা বাস চলে গেছে ওরা যাই দেয় যে এই মাজারের ওখানে বসা ঠিক আছে আমার কথা আমার বাসে নিবি না তোরা দেশে না তুমি আইসো আমাকে লোক তাও না ও আই দে আবার এই জায়গাটা জানে রিফোন মোল্লার কথা রিফোন মোল্লা নিজেই আমি কিন্তু চেয়ারম্যান ছিল আই একদিন সব করে পাওয়া জড়াই যাচ্ছে না কারণ আমরা মনে করেন 5-7 জন লোক আছে না তোমরা তোমরা হেঁটে যাও রাত 12টার সময় আর কি ওরা কোন হান্ডে যেন ঘুরে টুরে আইছে আইয়া দেখা যাচ্ছেন বসা আছে এই পাওয়া জড়াই যাচ্ছে ও কিছুরা আমার পাওয়া জড়াই যাচ্ছে কত আমার যতক্ষণে আমি নির্বাচন দাঁড়াইছি আপনি দোয়া না দেন এতক্ষণ আপনার পাও ছাড়বো না আমি কি দোয়া দিব তোরে আমি কি জানি আমি কি বুঝি যা বোঝেন যদি তুই চেয়ারম্যান হবি এটা ধরে রাখিস যদি ধরে রাখতে পারো তো আজীবন থাকতে পারবি আর যদি ধরে না রাখতে পারো অস্তিত্ব হারাই ফেলাইলে আর কিন্তু পাবি না কিছু জিনিস গেছে আর এই মতে প্রায় 10-11 বছর হয়ে গেছে এর মধ্যে এই কঙ্কালের মতো লাশটা রয়ে গেছে একটা আড্ডি কোন হান্ডাটা হয় না আর এই কাপড়টায় খালি এটা কালো স্পট করে রয়েছে আর কিচ্ছু বুঝলে এই ভ্যানে করে ওখানটা বাসতলা থেকে ওই মানিকের বাজার দিয়ে এদিক দিয়ে ঘুরে এখান থেকে গেছে একটা ভ্যানে করে গেছে সেই কাপড়ে তা যদি খইয়ে যাইতে হলে ফেলে খইয়ে যাইতো না তো শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছে না লাশ পচে না লাশ যেরকমটা সেই রকম আর ওই মধুবাগটা তো আছেই হ্যাঁ তো মাজার হয় না আর কি আমরা এই মানে তোকে বেড়াটা দিয়ে রাখতে হয় হ্যাঁ একজন ভালো লোক ছিল 8-10 বছর লাস্ট ওইখানে যে নাস্তা যে বাঁধা একটা বান হয়েছে না খালের ভিতরে ওইখানে তার ওই খালের লগেই তার অবস্থান ছিল ভাঙ্গে গেছে বাঁধানো ছিল ভাঙ্গে নদী থেকে আসা যায় এইবার মাসে দেখে লাশ এই তো ব্যাপারকে যাই এতিয়া এইবার বাড়ি করছে এই লাশ লইছে যারা এই মধুর ধরেন বাড়ির আছে আর লইছে একবারে মারি দিচ্ছে তারপর তার নামে খাওয়ানো হয়েছে মানে চিটিংয়ে বাসাকে মেজবান আমাদের সাথে এই জমাত আর একটা ছবি আসতাই নেই হ্যাঁ তো বিরুদ্ধে ঘুরায়
হে বলি হে মারফতের বলি এই পড়াবার চারজনই একবারে দুজন একবারে দুজন আছে যাদি সাহেব হ্যাঁ নাতি আছে তো দোকানদার ওই খেয়াল করা হ্যাঁ পোলা নাই পোলা আসলে দুগ্গ মারা গেছে নাতি আছে দুগ্গ কিনা বলে ওখানে আহম্মদ আর খেয়াল করার দোকানদার কোন একটা ইসের ক্ষতি হয় না, পশমের ক্ষতি হয় না। মানে খেলে ওরা তো এই ইনকাম শুরু করছেন, আর আমরা তো ইনকামের পক্ষে না। ভালো মানুষ মারা গেছে, সে থাকবে, তার খবরে কেন ওই চলবে ওই আমরা তো মনে করেন একটু পীরমুর দিয়ে অন্য অন্য লাইফে অন্য এসে আর ফেরা তো হইলে ঝিটকের গান বাজনায় আমরা ধর শশিনা চর্মনাই চলামাঙ্গা এইসব জায়গায় আমরা এই মারফতের শরীর তো আছে না পুরো মারফতে কিন্তু পাগলার মারফত আলাদা ঝিটকে টিটকে লই দিয়েছে। আরো বোধ হয় 1 বছর ওরে গাড়িতে পাগল দেখে গাড়িতে লয় নাই তো ভিটকে যাইবে, তখন হেরা যাইকে যাই দেখে ওরে এই হেন আনলে মারি দিই রানাদার দিন হয়তো মাঙা দেখতে মনে আছে লাভ যখন আছে মানাল তখন আমরা ঘুরা টুরা কিছুই হয় নাই, আজকাল অফিসে কোনো স্বপ্ন হয়েছে। মানালাম গ্রাম হলো পশ্চিম তালুকের চরদোয়ানি, 4 নং ওয়ার্ড, ইউনিয়ন কাঁঠালতলি, উপজেলা বা থানা পাথরঘাটায়, জেলা বরগুনা, খুলনা বিভাগ। এই মধু মেয়ার বাবার নাম আদম আলী হাওলাদার, দাদার নাম হলো আর ওমা মধু মধু তোমার আব্বার নাম দাদার নাম কি মা? হ্যাঁ হামেজ হাওলাদার, হামেজউদ্দিন হাওলাদার মনে হয়। আচ্ছা, তারপরে জন্ম বয়স মনে হয় এখন প্রায় 74-75 হইতো, অনেক সিনিয়র। এবং তার সে ছোটবেলা জন্ম থেকেই, ছোটবেলায় তো বোঝা যায় না তার ওই মেন্টালি যেটা, ওইটা একটু আস্তে আস্তে বড় হইতেছে, ওইটা বাইরে প্রকাশ পাইতেছে মোটামুটি, যে একটু কেমন কেমন মনে হয়। তবে ওই সময় থেকেই অনেস্ট, তার ভিতরে একটা সততা ভাব। এবং সততা বলতে ওই বললাম না একটা কথা, আমানতের খেয়ানত করে নাই। আপনি একটা জিনিস দিয়েছেন তাকে, সে ওই বাজারে নিয়ে তার আপনার সাথে সাথে গেল, বাজারে নিয়ে আপনি তার কাছে 5,000 টাকার বাজার করে দেবে, সে মাথায় নিয়ে। আর অনেকে ইয়ে কি করে, মধু পাগলা দিয়ে যা, আমারে দিয়ে যান, আমার তার লুঙ্গি কিন্তু টাইমে খুললে রেখে দেয়, সে উলঙ্গ অবস্থায় বাড়ি এসে সদা, বা আরেক বাড়িও যদি অন্য কেউ দেয়। শেষ পর্যন্ত এক সময় 15-16 বছর পর মনে হয়, 16-17 বছর পর, তখন সে বাড়ি থেকে, আমার নাই তখন নানি মারা যাওয়ার পর মনে হয়, সে ওই বাড়ি থেকে নানি ছিল, ঠিক আছে। আচ্ছা, বাড়ি থেকে সে 18 বছর বয়সে, বাড়ি থেকে সে এদিকে দিক শুরু করলে, এদিক বলতে মা ফেলে যাবে, জমাত পাইলে যে এখানে জমাত হইতেছে, জমাত বোঝেন মানে, তারা গেলে একজনে কোনখানি হয়, ওখানে গেল। তারপরে এই মারেফতালারা যে গান বাজনা রোল, ওই সব জায়গায় যাইতো, পীরের বাড়ি টেরি যাইতো। তারপরে সে ঝিটকায় যেত, ঝিটকার প্রমাণ আছে, সে তারে পাগল মানুষ গাড়িতে লয় নাই, এবং সে গাড়িতে না লওয়ায় সে আফসোস করছে, গাড়িতে ঠেলে নামাই দিচ্ছে, সে আফসোস করছে আমার। অথচ সেই মানে খেলি লোকই বলছে, সেই মানিক খেলি এত যত্ন করছে তো এই জন্য, নাচনা পাড়ার লোকে যত্ন করে তারে। এবং সেই মানিক খেলি থেকে মনে করেন সে
এই যে ঝিটকায় যাইয়ে দেখে সে মধু সেইখানে বাসের আগে সে প্রচুর অলৌকিক কিছু তার ভিতরে আল্লাহ তাআলা আছে, যার প্রমাণ সে ওইখানে মানিকখালী বাজারে থাকতো, সবাই খাওয়া দাওয়া তার রুটি মুটি যে সময় যাতে তো থাকতো, প্রায় সিংহরাবন্যী স্কুলে একটা বারান্দায় করে থাকতো। আমরা মাঝে মাঝে খোঁজ নিতাম, বাড়ি এনে রাখতে পারতাম না, আমার বাড়ি আনছি, ও বাড়িতে অনসাইনে রাখতে পারতাম না। ওইখানে একটা বাড়ি আছে হাজিবেরি, ওই হাজিবেরিতে ওইখানে শেষ পর্যন্ত ওই হাজিবেরির লোকজনে তারে বাড়ি নিয়ে রাখতো। বা সকাল হইলে মানিকখালী বাজারে যেত, ওই স্কুলে যাইতো, মডেল মানে এখানে প্রাইভেটে যাইয়ে বাচ্চা কাচ্চাদের সাথে ইতিমধ্যে ঘোরাঘুরি করতো, কোনো ম্যারেজ হয় না। এবং আস্তে আস্তে বড় হয়ে গেছে সে। তার রিপন মোল্লা সাহেব যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি প্রথম ছিল চেয়ারম্যান, সে মুক্তিযোদ্ধার সন্তান মানিকখালী রিপন মোল্লা, আপনার নাম জানবেন। রিপন মোল্লা সাহেব উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যখন দাঁড়াইছে, তখন মধু রাত্রে মানিকখালী বাজারে রাত্রে 2টার সময়, শীতের দিন, তখন ওই কাপড় চোপড় তো যে যাদের তেনা খাতা, ওই মানে ওই গাউনের মালটাল সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না বাজার 6টার মালটা এক করতে গায়ে দিয়ে হইলে এসে বই বিড়ি টেনে বেঞ্চে বই। এখন রিপন মোল্লা এই দেহ বিড়ি টেনে শীতের ভিতরে, পৌষ মাসের শীত বোঝেন, খোলা জায়গা, কোনো দোকানদারেরা তার তো বাড়ি চলে গেছে, মধু ওইখানে বসে রয়েছে। রিপন মোল্লা সে তখন চেয়ারম্যানদের দ্বারা নির্বাচন করতেছে, ইউনিয়ন চেয়ারম্যান, সে তখন ওইখান থেকে যায়, আরো তার লোকজন মধুরে দেখে কি নাকি সে তাপসের বইয়ে পড়ে, মধু বাবা কল কি বাবা, আমি চেয়ারম্যানকে দাঁড়াইছি, তুমি বাবা তুমি আমার একটু মাথা একটু দোয়া করো। ওই দিন একটু তার ঈদে ধরা পড়ছে। যেমন আর একটা মাজার আছে মির্জাগঞ্জ ইরাউদ্দিন খলিফা সাহেবের, উনি কিন্তু সাত খাল ধরেন 500 গজ বা 1000 গজ একটা চওড়া নদী, এপার থেকে ওপারে হাঁটতে গেছে, দেখছে হাঁটতে গেছে ওপারে পানির উপর হাঁটতে গেছে, লঞ্চ জোরে যায় তার মাজারের কাছে। মাজার এখন এই মরার পরেও লঞ্চ একটু চালাই যায়, পটুয়াখালী যায় বরগুনা থেকে, ওই লঞ্চ জোরে চালাই যায়, ঢেউ লাগে, এবং মাজার কুল ভাঙে গেছে 3 কুল, 1 কুল আছে তার মসজিদের কুল, 3 কুল মাজার ভাঙে গেছে, কিন্তু মাজারটা ভাঙে না। কয় কুল শুনছেন বোধ হয়, মাজারটা ভাঙে না, হয়ে গেছে সেখানে অলওয়েজ সে বলছে তার ওখানে আগুন নেপবে না, কোনোদিন নাস্তা আনতে থাকবে, খাইতে থাকবে, যত লোক যাবে। 1000 কোটি টাকা রাখা বাক্স আছে মির্জাগঞ্জে দান বাক্স। ওই রকমের মধু ওই কথাটা বলল যে তুই রিপন মোল্লা, তুই শুধু চেয়ারম্যান না, তার উপরে ড হবি। ওই বছর হইল চেয়ারম্যান। এর ভিতরে বছর 1.5 বছর পরে উপজেলা সিস্টেমটা এসে গেল, উপজেলায় সে হইল রিপন মোল্লা, উপজেলায় সে মনোনয়ন দাখিল করলো। দাখিল করার পর ওই মধুর কাছে, মধুর ওই থেকে একটু শ্রদ্ধা করা দিছে, তারপরে সে উপজেলা চেয়ারম্যান অলরেডি হয়ে গেল। মধু বলছিল যে তুই উপরেও যাবি, উপজেলা চেয়ারম্যান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে মধুর একটু ই করা দিল। উপজেলা চেয়ারম্যান হওয়ার 1 মাসের ভিতরে মধু রাত্রে মানিকখালী নাসনাপাড়া বাজার থেকে এই সিংড়া বন্যা ওর যে আশ্রয় স্থান ওইখানে আসতেছে, আসে কিন্তু এক হুন্ডাওয়ালা ওরে মারিয়ে দিচ্ছে। হুন্ডাওয়ালা যদি পাশে দাঁড়াইয়া যদি ওরে একটু করতে ব্লাড খরণ টরণ হয়েছে, ভাঙে টেঙ্গে গেছে, মাথা টাথা কান দিয়ে ব্লাড গেছে, এমন জোরে মারছে হুন্ডাওয়ালা। বপর আজকাল আমাকে দেশে ট্রেনটা চালায় ফুটপাতের ছেলেরাও, হুন্ডাটা এমন কায়দা মারিয়ে দিচ্ছে ওইখানে পড়ে, মানে এমন কায়দা পড়ছে মাথা পেজে পড়ছে। কি বলছেন, ডাইরেক্ট যদি আপনি দাঁড়ানো মানুষ যদি ডাইরেক্ট মাথা একটা প্রসারে আপনি শুয়ে পড়েন, আপত্তি নেই, পেজে শুইতেও পারবেন, দৌড়াইতেও পারবেন, ডাইরেক্ট পড়ে গেলে বাস ফাইটে ফিটে কান থেকে ব্লাড। এর ভিতরে রিপন মোল্লা সে খবর পাইছে, সে আসছে অ্যাম্বুলেন্সে, বোধহয় পাথরগাড়া প্রথম নিয়েছিল, তারপর ডাইরেক্ট বরিশাল, সে উপজেলা নিজে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। এবং তার তো গাড়ি আছে, উপজেলা প্রাইভেট কার আছে। বরিশালে 3 দিন 4 দিন রয়েছে, আমরা এদিকে জানি না, পরে জানছি যে ওই মধু মামারে নিয়ে বরিশালে গেছে। আর আমাদের দিকে যোগাযোগ তেমন আসে না, তো এই জন্য খোঁজখবর তেমন রাখা হয় না। ওখানে আমাদের সাথে লোকজন, যেখানে সে বড় হয়েছে সেই নাসনাপাড়া বাজারে, সেখানে। এরপরেই সে বরিশাল বসে 2 দিন পরে সে ফল্ট করছে,
মারা গেছে। বাসাইতে না রিপন মোল্লা নিজে গেছে, লোকজন পাঠাইছে। মারা যাওয়ার সাথে সাথে এদিকে প্রচার শুরু হয়ে গেছে এবং বরিশাল থেকে অ্যাম্বুলেন্স ওরে ভরছে, ওরে প্রচার শুরু করছে। এবং আমরা তখন মানিকখালী গেছি, কারণ লোকজন তো মানিকখালী তারা অলরেডি মাজার করবে, কবর শুরু করে দিচ্ছে পাকা ওইখানে। ওদিকে বুড়িমারা মাদ্রাসার ওইখানে, ওখানে যাওয়া আসা করতো, ওখানে তারা দাপন দেবে। বাপের জন্মভূমি ওইটা। ওটা তো আমার নানু এক সময় ভালো ছিল, ধানা ব্যবসা করতে, আপনাদের ফরিদপুরে ধান নিয়ে যাইতে বারুরিপাড়া সরকারি। পরে নানা একটু দুর্বল হয়ে গেছিল, কারণ ছেলে ওই একটা ওইভাবে, এই ছেলেটা ওইভাবে। আর বড় মামা আমার ছিল, সে একা কত ক্লিয়ার করবে। আমার মা খালারা পাড়া 7-8 বোন, ভাই বোন। আগের যুগের ব্যাপার তো, তখন তো আর ছিল না কোনো জন্ম নিয়ন্ত্রণ। নানা আস্তে আস্তে ডাউন হয়ে গেল। আমি আমার ছেলে, ওরা বাড়ি ছিল তখন, সে বোধহয় আমার ছেলে বোধহয় তখন মাস্টার চলে, আর টাকা করে বাড়ি এসছে। আমার মামাতো ভাই যে মনিরের বাসায় খাইছে, মনীষে টাকা থেকে ফোন করছে, ভাই জান এই ঘটনা, তবে দাপনটা আমার বাড়ি দেওয়া যায় দেখেন। আমি চলে গেলাম, আর আমার ছেলে চলে গেল, আর ও মনির রাখাইতে আসলো। আমরা মানিকখালী যাই, মানিকখালী বা 60 বেরিয়েছে, আমাদের এখানে নাম করা গৃহস্থ। সে আগে প্রেসিডেন্ট ছিল এলাকায়, প্রেসিডেন্ট বলতো আগে, অনেক আগে, যেটা বঙ্গবন্ধুর আগে ব্রিটিশ আমলে প্রেসিডেন্সিয়াল ছিল। এইখানে সে সাহেব জসিদ মিয়া সাহেব হচ্ছে প্রেসিডেন্ট এই এলাকার, 3 ইউনিয়ন নিয়ে। তার ছেলে চুন্নু মিয়ায়, হ্যাঁ, ওখানে সালিশি জিজ্ঞেস করতো, সে মারা গেছে। তার কাছে গেলাম যে চাচা, আমাকে মামার লাশটা কি আমাকে বাড়িতে দেওয়া যায়? নানার খবরের কাছে আছে, আমার নানা নানি। তো বাবা, এখানের লোকজন তো মেজরিটি এখানেই বেশি, এখানেই বড় হয়েছে, এরা চিকিৎসা বাধা করতেছে, এরাই করাইছে, তোমরা ইয়েসা করো না। শেষ পর্যন্ত আমার ভাইয়ের সাথে, মনির সাথে যোগাযোগ করলাম, ও আইসে, ওর সাথে রিকোয়েস্ট করলাম, তো না, তোমাদের ওখানে সেই যত্নে থাকবে, এখানে যত্নে বলে। তারপর আমি এই যে তারাই তো আসলে ওখানে, তারা সেবা শুশ্রূষা চিকিৎসা বাধা, প্রায় চিকিৎসায় মনে করেন 1 লাখ টাকা ব্যয় অলরেডি হয়ে গেছে, সব করছে ওখানের লোকজনে। করার সাথে সাথে ওর পরে ওখানে কবর অলরেডি বরিশাল দাসের। তাহলে আমরা বলছি যে ঠিক আছে, ওনাকে ওই অ্যাম্বুলেন্স ডাইরেক্ট আমাদের এখানে আসা যাবে, তার গোসলটা করে আমরা জানাজা, ফার্স্ট জানাজা এখানে দিই। এইটা অনুরোধ মানছে রিপন মোল্লা, সে উপজেলা চেয়ারম্যান, আবার এদের দাবিও আছে একটা। আমার নানার আপন মামাতো ভাই নাতি রিপন মোল্লা, আপন মামাতো ভাই, একটা মুক্তিযোদ্ধার সন্তান সে। হ্যাঁ, তখন ওদিকে মানিকখালী, মানে সিংড়ামুন্যা প্রাইমারির সামনে মাইক সেট করছে। মানিকখালী বাজারে 2-3টা মাইক, যেমন একটা মিনিস্টার আসলে বা মারা গেলে বা কিছু, এখন তাকে গোসল করাইতেছে, বা এখন অমুক জায়গায় নিয়ে আইছে, এখনই সে তার জানাজা নামাজ শুরু হইবে, পথে পথে এইভাবে প্রচার চলা শুরু হয়ে গেছে। প্রোগ্রাম দিচ্ছে, এই কয়টা জানাজা হবে, এই কয়টা অমুক জায়গায় হবে, তার নিজ বাড়িতে গোসল হবে, একটা প্রথম জানাজা হবে নিজ বাড়িতে। সেখান থেকে বিকাল 4টে আমাদের এখানে জানাজা, 4:30টায় সিংড়াবন্ডি, এখান থেকে 15-20 মিনিট সময় লাগে। সিংড়াবন্ডি যেতে 10 মিনিট প্রাইভেট কারে লাগে, এখানে 4-5 কিলো। সেখান থেকে মানিকখালী এবার 5টার পরে জানাজা। আমাদের ওই যে আপনি যে ঘরে ভাত খাইছেন, ওই মাঠে লোক ধরায় নাই, ওইখানে গোসল করাই, আমাদের গোসলের লোক ছিল, গোসল করে। আমার আম্মাটা মাজারা ছিল এলাকায়, আমার আম্মা তো বড় বোন, আমার আম্মা বাঁচতে আছে, তখন 85 তার। তখন আঙ্কেল সে বাড়িতে আমরা জানাজা দিয়ে দিয়ে, আমাদের মুক্তি সব আছে, সে জানাজার তারাই এসে বলছে, ভাইরা, একজন মজলুম মানুষ মারা গেল। আমার জানা মতে, আমি তো মুক্তি তো আপনি বোঝেন, আপনি যেহেতু কোয়ালিফিক ম্যান একজন, মুক্তি সে তো সকল মশলা দেওয়ার, সে ফতুয়া দেওয়ার, সে কিন্তু একজন, তার কাছে আল্লাহ সেই জ্ঞান, তাহলে মুক্তি হতে পারে না, টাইটেল মুক্তি অনেক। তাহলে আমার জানা মতে আমি একটা জান্নাতি লোকের জানাজা পড়তেছি, কারণ আপনারা আমার কিন্তু বলতে পারবে না, রসুল কইছে যে আমারও কেউ বলতে পারবে না। এটা হাদিসে কোরআনে আছে যে এই ব্যক্তির এইভাবে, এবং সেইটা ওর ভিতরও ও নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত জান না। আর ওর একটা বোন আছে, চোখ একটা এই সমস্যা, সেটাও ম্যারেজ হয় না, তার বয়স 75 তাই না বিয়ে। আমরা দেখাশোনা করি, কিছু সাহায্য কথা সবাই দেয়, এটাই ফাদার শোনেন। তারপরে
জানাজা হয়ে গেলে জানাতি লোকের জানাজা পড়তেছে, পড়ার সাথে জীবন মোলা টোলা সব এখানে আবার এসে ভরিয়া ওই অ্যাম্বুলেন্সে ভরিয়া ডেড বডি রসুন টসুন ওই জানাজা পরে আমরা সবার মানে খেলে দৌড়ে নেবে এখান থেকে অনেক লোকজন। সিংড়ে বুন্নি আবার মাইক প্রচার চলতেছে একটা মন্ত্রী মিনিস্টারের মতো যে এখন মধুর লাশ তার বাড়িতে জানাজা, প্রথম জানাজা হইয়া দ্বিতীয় জানাজা সিংড়ে বুন্নি আপনারা তাড়াতাড়ি উপস্থিত হন। আমরা যাই দিই 200 প্রায় 1000 খানের লোক জানাজায় লাইন হয়ে গেছে গ্রামে যদিও, আর আমাদের হিন্দু সব যাইতে পারে না। আমরা যারা ব্লাড কানেকশন তারা চলে গেলাম, যাই ওখানে জানাজা হয়েছে। ওইদিকে মানিকখালী প্রচার চলতেছে শুনি মাইকে, ওখান থেকে মানিকখালী 3 কিলো যে মধু বাবার লাশ, মধু বাবা বলতো ওরা, মধু বাবার লাশ দ্বিতীয় জানাজা চলছে সিংড়া বুন্যা, যেখানে সে সিংড়া বুন্যা স্কুলের বারান্দায় সে ঘুমাইছে ওই বৃষ্টির মধ্যেও ঝড়ের মধ্যেও মশার কামড়ের, সেটা ওখানে ঘুমাইছে, রাত্রি ঘুমাই রয়েছে ফ্লোরে। মধু বাবার লাশ সেখানে জানাজা, দ্বিতীয় জানাজা হইতেছে, তৃতীয় জানাজা হবে মানে নাচনাপাড়া বাজার, আপনার উপস্থিত হন। এবং তার জানাজা নামাজের শেষে নাচনাপাড়া বন্দরের দক্ষিণ ওখানে তার জন্য তার সমাধি করা হবে। ওদিকে ওয়াল টল করে নেট টেট বাইন দিয়ে উপরে জালি দিয়ে ওই বডি রাখিয়া সাথে সাথে ঢালাই সিমেন্ট টিমেন্ট কোলা রেডি, হাজার হাজার লোক। এখন সিংহমিটে জানাজা হইয়া অলরেডি উপজেলা চেয়ারম্যান সাথে, এর ভিতরে আবার মানিকখালী যাই, মানিকখালী 5,000 লোক অলরেডি। গরু বাজার আছে একটা, ওখানে লাইন হয়ে গেছে, লাইন রাস্তা চতুর্দিকে। ওখানে বসে জানাজার আগে এই উপজেলা চেয়ারম্যান সাহেব বললো যে আমাদের মধু বাবা ঠিক মধুর মতো ছিল, আমাদের মধু বাবা আজকের কান্নাকাটি পুরা, আমাদের মধু বাবা আজকে চলে যাচ্ছে আমাদের ছেড়ে, মানিকখালী বাজারে থাকবে না। তবে মধু বাবা সে তো তার কাজ তো সে করিয়ে গেল, মানে সে তো পরকাল পাইয়ে গেল। তবে মধু বাবার জন্য আমরা দোয়া করি, আমরা সবাই জানাজায় শরীক হই যে মধু বাবার রুহানি দোয়া যেন আমাদের নসিব হয়। কি ভাদার ঠিক আছে? হ্যাঁ, ওর দোয়া কবুল হবে এখন আমাদের। হ্যাঁ, আনালে নজির দেখেন, একজন এমপি বললে এত লোক হয় না, 5-7 হাজার লোক অলরেডি হয়ে গেছে বাজারে। জানাজার সন্ধ্যার আগে দিয়েই এখন ওরে কয় মধুর আছে কে, ওরে নিয়ে সবাই হাতের উপরে জাগাইয়ে সবাইকে মধুর ছোট ভাই, অতটা আপনার মান। তারপর জানাজা হয়ে গেল বাবা, হওয়ার পরে ওইখানে ওর ডেড বডি রাখে ওই জালিটা দিয়ে উপরে নেটটা দিয়া কোনো রড বান্ধে ছাদ দেয় যেটাকে, উপরে ওইটা দিয়া উপরে ওয়াল টল করা কমপ্লিট, নিচটা খোলো, ওখানে তাড়াতাড়ি ঢালাই মিলে ঢালাই দিয়ে বাচ্চাটা আটকাই দিয়ে দিছে। তারপরে ওখানে কি হবে, কুলখানি হবে, তার ইসে মিলাদ হবে। মিলাদে নাচনাপাড়ার লোক, আমাদের কাঁঠালতলির লোক সব নিমন্ত্রণ করছে। কাঁঠালতলি মনে করেন আমরা 500-700 লোক গেছি, আমাদের জন্য পার্সোনাল মধুর এলাকার লোক, মধুর আত্মীয়, আমরা মধুর এলাকার লোক, আমাদের জন্য তাবুটে আলাদা রাখছে ওইখানে এসেছে উপজেলা চেয়ারম্যান। এবং ওইখানে তারা যে মধুর যে মারেফতের লোকগুলো যারা মাজার করে বাক্স টাক্স দিয়ে টাকা অনেক কামাই করছে, তারা খুব ইনকাম করছে ওইখানে। একটা মাজারে কি টাকা, আপনি গোলাপ সার মাজারে দেখেন না, টাকার রাইস হয়ে যায়। এখন ওইখানে সে ওখানে আমরা এখন তারা ওই দিনই একজন 1-2টা গরুর টাকা দিয়ে দেয়, বোধহয় 2-3টে গরু হয়েছিল, বড় গরু ওখানে আপনাদের ওই দিকের গরুগুলো মাইক দিয়ে দাওয়াত, বাড়ি বাড়ি যাই না, মাইক দিয়ে দাওয়াত। মাইক দিয়ে দাওয়াত করলে কয়জনে পারে, অগণিত লোক হয় না। ইনশাআল্লাহ ওরা সেই পরে খেলে বাজার দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলছে, উপজেলা চেয়ারম্যান দেখতেছে। আমি যাইয়ে দেখি, আমরা তো গেছি পার্সোনাল, আমার মধ্যে বাইক না, আপন বাইক না, কাঁঠালতলির লোক শহীদ, আবার কাঁঠালতলির চেয়ারম্যান আওয়ামী লীগের লোকজন ওরা সব ওখানে গেছে। রিপন বলে আওয়ামী লীগের ছিল, কি পান দেওয়ার দাও পান, বাবাই খাওক পানান চলে যাবে ফরিদপুরে খোলা পান না, ওই পানের মানে রেডি না। লন্ডনে লেখাপড়া করছে। শোন 5 মিনিট বল, লাস্টটা শুনে যা, শেষে তুই খাইতে গেছিস তোমার তো এই যে তুই শোন। এর ভিতর আমার ওই বন্ধু বান্ধব যারা ওখানে নেতারা, মনন ভাই এদিকে আসেন, আপনার মামার জন্য দেখেন 16টা হয়েছে গরুর গোস্তের ড্যাগ তো বোঝেন, আপনি জমা গ্রামে মানুষ, সব গ্রামে ফোলা, ঢাকায় তো আর জন্ম নানবেন, ফরিদপুর যে কোনো জমাত টমাত খাইছেন দিয়ে একটা 16টা ড্যাগ গরুর গোস্ত ঢাকা, সব ওই উপরে ডিশগুলো দেওয়া, ডাল ওইভাবে, হ্যাঁ, আর ভাত তো অভাব নাই, রাইস। ওই জায়গাটা এখন বিল্ডিং করছে, মার্কেট করছে,
নাস্তাপাড়া বাজারে পূব দিকে একটা খোলা জায়গা আছে, ওইখানে বোধ হয় 1,000 লোক 4,000 লোক আমরা একত্রই বইছি। হ্যাঁ, এবং ওইখানে আমাদের জন্য একটু তাবু খাটাইছে, কাঠাতলির লোকজন, মধুর যারা এলাকার লোক তারা এখানে বসবে, আলাদা রেসপেক্ট করছে তাদের। এবং লোকজন গেছে দেশে খাইতে রয়েছে, চান বরকত আল্লাহ দিছে, যা জোগাড় করছে তাতে হওয়ার কথা না, হয়েছে খুব শুধু আপনার বিসমিল্লাহ করে খান, ঠিক আছে? শোনেন, তো হয় না, আচ্ছা, কার খাওয়ান কার খা বুঝুন না, ওইবে না কেন? আল্লাহ তাআলা তো পাঠাই দেবে রহমতে ফেরেশতা। এখন ওইখানে দিতে রয়েছে, আনতে রয়েছে, আর আমাকে তো জানানি খাওয়ান, গোস্ত আমাকে 2-3 বার দিচ্ছে, এইভাবে সবাই, এবং বেশি খাইতেও পারে না সবাই, আল্লাহর রহমত বিসমিল্লাহ দিয়ে খাইতেছে, আল্লাহ নামে সব ঠিক। সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলছে, দেখ ফুরাই না, আমরা চললে আইছি, আমরাও বাড়িতে করলাম, বাড়িতে আবার করছি কি শোনেন, ওই মানে খেয়ে লোক আইছে 100, আমরা 300 লোকের অ্যারেঞ্জমেন্ট, ওই উড়ানে বসে, ওই যে উড়ান তো বোঝেন, ওই সামনের ওইটারে উড়ান বলে আমরা বাংলা কথা যেটা বলি, ওইখানে 250-300 লোকের আমরা গরু ওইভাবে ম্যানেজ করছি, ভাত ডাল, কিন্তু লোক হয়ে গেছে 400-500 মতো, প্লেটও নাই আমাদের, 250 লোকের জন্য 250 বা 300 প্লেট আনলাম, 300 অলরেডি বই গেছেন, প্লেট কম কই। এখন দৌড়াইয়া মসজিদে দৌড়াই, বাদ দিছি সামনে লোক বসা, মেহমান গাদাই গেছে, উড়ানো বসাইতে পারেন, একজনের পিঠে আর একজন ও হাতের বইয়ে খায় কোনো রকম। ওই আজকে মসজিদে ইফতারি হয় জানেন না, আবার ওই ঝিটকার একবারই আছে, ওই 50-60 খান প্লেট ছিল আমাদের, প্রত্যেক মসজিদ 40-50 খান অন টাইম প্লেট, হুন্ডায় পাড়াই তাড়াতাড়ি প্লেট গুলো আবার ওইভাবে দিছে, ওদিকে ভাত দিয়ে ওদিকে তরকারি দেওয়া শুরু করছে, দিতে ইনশাল্লাহ মোটামুটি সবাই খাওয়াই দিছি, কম বেশি 500-র উপরে লোক চলে গেছে। তো আর মহিলা টইলে মিলাইয়া আমিও শেষে খাইছি, আমিও পাইছি 2-3 পিস পাইছি, আমিও থাকার কথা না, রহমতের মালিক, দেওয়ার মালিক আল্লাহ, এইটা হইলে এইখানে আমাদের। তারপর ওরা করলো কি শোনেন, ওরা ওখানে মানিকখালী নাস্তাপাড়া বাজারে 1 লোক গরু বিক্রি করতে আইছে, ওরা গরুর মার্কেট, একটা ভালো গরুর মার্কেট, গরুটা বিক্রি করতে পারে না পারায়, কেন পারে না, ওই দাম কয় না, বলে আল্লাহ আমি যদি গরুটা বেচতে পারি এই দামে, তো মধুবাবার মাজারে বাক্সে আমি 500 টাকা দেবো, সাথে সাথে কাস্টমার আইয়া ব্যবসা পুরা বাম্পার, নামছে এতে কেমনে বলেন না। এর ভিতরে 1 লোক ওই জাল ভাই ওই খালে, সেটা খাওয়াতেছেন আপনি, হ্যাঁ তুমি খাওয়াই না, তারপরে শোনেন ওইখানে জাল ভাই মাছ পায় না, কিলো যেমন বাড়ি, আল্লাহ আমি যদি ভালো একটা মাছ পাই, তোর মধুবাবার মাজারে আমি কিছু দিব, সাথে সাথে মাছ একখান, মনে কর যদি একটা 10 কেজি ওজনের আইর মাছ পায়, আইরের কেজিটা 1400-1500 টাকা পাই গেছে। এখন বাক্সে কি খালিতে বাক্স, দান বাক্স, এই সবাই ওইভাবে বাঁচতেছে মানত করতে করতে, এটা আমরা বুঝতাম না, আমরা বুঝছি কোন দিন শোনেন না, আমরা বুঝতাম, আমরা চিনি নাই, আমরা রত্ন চিনি নাই, চেনলো বনের হরিণী ফাদার, মক্কাবাসিনী চেনে নাই, আবু জাহাল চেনে নাই, চেনছে কারা? বনের হরিণে, চেনছে ওই কাফেরেরা, চেনছে ইহুদিরা, এরা চেনছে, অথচ তার আপন চাচারা চেনে নাই যে কি জিনিস চেনলো না মক্কাবাসিনী, কি ফাদার, ঠিক আছে? আমরা আত্মীয় হয়ে চেনলাম না, আনসালাম আমার বাড়ি ধরিয়ে কয়েকদিন আনসালাম, এই যে মনির ফোন করছে না, ও হুন্ডায় ধরিয়ে লইছে আমার মায়ের হেন্ডে, হ্যাঁ খাইবেন তোকে বাদ দিচ্ছি খাইতে, আমি জিতকে যাম পিসেবের বাড়ি যাও, এটা দেওয়ানো হয়ে গেছে, পিসেবের বাড়ি যাও, ওরসে যাবো আমি গান গাইতে আবার মাঝে মাঝে একা একা। এরপর করছে শোনেন, এরপরে ওই খালটা তো বান্দা ছিল, কিন্তু বান্দারা কাটতে দিছে, মানুষে কোলায় বীজ রোপণ করতে পারে না, পানি জমা হয়ে গেছে, মানে ওয়েদার এই হইয়া, মানে অনাবৃষ্টি হইয়া, হ্যাঁ বলে গেছে, ওইটাই পথ, কিন্তু সুলিজ ছিল না, পাইপ ছিল না, সুলিজ, ওই খালটা কাটতে দিচ্ছে অল্প করে, এর ভিতরে খাল কাটার সাথে সাথে ওটা ভাঙতে ভাঙতে বড় হয়ে যায়, আপ ডাউন করতেছে পানি আসা যাওয়া, কিন্তু মাজারটা ভাঙে যাইতেছে। আমরা শুনছি যে মজুর বাজারের কাছে গেছে, ওখানে মানুষের তো আর দেবে না, আমাকে জানি তার দরকার চেঞ্জ করবে, যুদ্ধ করে দেবেন, তাদের ইনকাম 1000 লক্ষ টাকা তাদের ইনকাম হইতেছে, ওখানে আবার গান বাজনা হয় মাঝে মাঝে। এরপরই ওখানে ফাদার শুনি যে ওই দক্ষিণ কোলের কানে আল্লাহ তাআলা ওই পাগলামের মধ্যে রাখবে না, ওরে মুসলমানের সন্তান, কবর পূজা ভালো না তো, সেজদা দেবেন কাকে? একে আল্লাহকে,
আর যদি আল্লাহর পরে সেজদা দেওয়ার কেউ স্থান বলতো আল্লাহ, সেটা মাকে বলতো, বাবাকে বলতো, মানুষের পাশে সেজদা দেবে কেন? কবরে সেজদা দেয়, পীর বুড়ি দিয়ে ওরা পীরের সেজদা দেয়, আপনি জিটকার খবর তো জানেন, মারে কথা লাগবে। এই এখন করছে কি, শোনো, তুমি যাবা গাড়ি নিয়ে যাবা না? আচ্ছা শোনো, এর ভিতরে করছে কি, ওই কবরটা ছুটে গেছে, ওয়ালটা দক্ষিণ পাশের বোধহয় পড়ে গেছে, দেখছেন মনে হয়, পা বাইরে গেছে। বলে মানুষ তো 6 মাস পর কেউ গ্যারান্টি দিয়ে করতে পারবে না যে আমি কবরে আমার বডি ভালো থাকবে। 6 মাস 100 বছর পরও কাপড়ে দাগ লাগে না, এরকম লোক আছে পৃথিবীতে, আছে না বাবা? ইতিহাস আপনার তো জানেন, যেহেতু আপনার অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, আর এমন দেখা যায় 3 মাসের মধ্যে পচে গেলে হাড্ডি মেড্ডি টুকরো হয়ে যায় এদিক সেদিক, ঠিক আছে? 11 বছর পর ওই পাও দেখে আস্তা কাপড়টা একটু দাগ হয়েছে। দাগটা হয়েছে কে জানেন? যখন প্লাস্টারটা করছে না, নিচে সেন্টারিং দেওয়া লাগে, পলিথিন দেওয়া লাগে। কবরে আমরা কলা পাতা দিই কেন? মাটিতে পড়বে এই জন্য, কিন্তু ওইটা দেওয়া হয় না, ধরুন তাড়াতাড়ি করিয়ে উঠেছে, ওই যে 2-1 ফোঁটা সিমেন্টের রস পড়ছে, ওইটা একটু দাগ হয়েছে। আর যেমন আপনি খাওয়া দাওয়া করছেন, আপনার এইটা একটু এইটা আল্লাহ তো এগুলো শখ দেখা যায়, খাওয়া আপনার এইটা আস্তে আস্তে কি হয়েছে। আর খাওয়া দাওয়া যদি না থাকে, ব্লাড সার্কুলার যদি 1 সেকেন্ড একবার না আসে, তাহলে আস্তে আস্তে ওটা ডাউন হয়ে যায় না, সেইভাবে আস্তে আস্তে চামড়াটা শুকিয়ে লাগিয়ে গেছে হাড্ডির সাথে। কিন্তু পাও দেখি তো সবাই অবাক, এরা তো আবার উড়াই ওইগুলো দেবে। এই খবরটা হইলে আমার একটা মামা তো দুলাভাই আছে, ওই যে মনির আর আপন মনাই, নাসরাবাড়া বাজার দক্ষিণ পাশে আলম কাজী নাম, পাগলা বাজারে গেছে দেখকে এদিকে মনির ফোন দিচ্ছে, মনির বেদায়তের মধ্যে আর রাহা যাইবে না, আমাকে লাশ আমরা নিয়ে যাবো। যে মাল আঙুরের একটা নহের ক্ষতি হয়। তখন ফাদার এই তো আমরা এদিক দিয়ে লোকজন, আমার ছোট ভাই আছে, ওরে পাঠাইলাম, এটা আলম কাজী দ্রুত ওরা লাশ সরাবার আগে অনেক সময় কবর কিছু লাশ নিয়ে যায়, কিন্তু অনেক কটেজ গাড়ি, আমরা যাই ভ্যান গাড়ি করে ওরে উঠাইয়া একটা কাপড় দিয়ে ডেকে নিয়ে আসি, আইয়া বাড়িতে আইনে তাড়াতাড়ি দাফন করে। কারণ সাংবাদিক টিকায় বিভিন্ন কায়দা, ওগুলো দেখার নিয়ম না বাবা, জানাজার পরও কিন্তু মানুষ দেখার নিয়ম না, রূপ চেঞ্জ হয়। কিন্তু যারা অপকর্ম করে তাদের চেহারা বিক্ষিপ্ত হয়। তাই যদি একটা লোকে দেখে যে হালার ফালায় ভালো কাজ করে না, হালার ফালার চেহারা শয়তানের না হয়েছে কি, ঠিক আছে? আর অনেক সময় নূর এগুলো অনেক পিরলিরা কিন্তু গোসলও করে আবদালে বইয়া, তারা খালি গায়ে থাকে না। এই বডিটা আল্লাহ বানাইছিল যত্ন করিয়া। হ্যাঁ, এখন শোনেন, আমরা রসুলের উম্মত, কোন লোকের উম্মত? এখন সেই মধু 11 বছর পর ওইভাবে আইনে আমি দেখি না, আমার ভাইটি ওরা দেখছিল, আমি মিটিং ছিল, আমি ওইখান দিয়ে তার বডি দেখে মানে উপর দিয়ে দেখছি, আমি না পিতার দেখা দরকার নাই, আমি বুঝি দেখি কাল রাস্তা মানুষ শোয়েন না, মানে এটা ওইভাবে একেবারে চামড়াটা একটু পচেও নাই, গলেও নাই, টাইট হয়ে রয়েছে। তুই দেখছিলি মামা? ওরা দেখাইছিল এরপরে আইনে এইখানে রাতের 8টার সাথে সাথে আমি বলে দিছি ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি দাফন করো, তাহলে কিন্তু বিভিন্ন মিডিয়েটি একটা বিরক্ত করবে, শেষে ওটা হালকা হয়ে যাবে, ব্যাপারটা হালকা, ওই বিষয়টা হালকা হয়ে যাবে। আপনি যেমন হন আইসেন, এখন যে একটা ইয়ে আছে আপনার একটা আপসেট, ওইটা দেখলে আর ওইটা থাকে না। এই হওয়ার পরে এই হলো ইতিহাস। ওখানে তার বাবার বাড়ি কি আছে, উত্তর পাশে ঢোকার সময় যে একটু ওয়াল করা যাচ্ছে না, ওইখানে তার মা বাবা, আর এখানে তার ভাই আছে, ওই যেখানে ওরে রাখা আমার সেই বড় ভাই বড় মামা আছে, ওই যে মনে রাখা, সে মারা গেছে মধু মারা 5-7 বছর। এই নজির দেখাইলাম, ওখানে 5-7 হাজার লোক খাইছে, চলে গেছে। আমাকে একটা টাকা চাই নাই, এখানে 250 লোকের বাজেট, সেখানে 500 লোক খাওয়াইছে আমরা ইনশাল্লাহ, রহমত তো আল্লাহ। 1.5 রুটি উঠছিল না, ওইরা 1.5 রুটিতে খাইবে 1200 রুটি লাগে, হ্যাঁ নাস্তা, তাই 3টা রুটি দিছে, বলে ওইতে আমার হইবে না, কত বিসমিল্লাহ কই খাইছে পারে 1.5টা খাইছে পেট করে, 1200 রুটি 3.5 কিলো শস্য লাম্বা, সে সাগরে পাও দিয়া মাছ উঠাইয়া রোদ্রে শুকাইয়ে খাইতেছে। এই কি নবী জানি উনি, আল্লাহরে মানতে না চান। এখন শোনেন বাবা, এই যে লোক, আমরা তো ছিলাম না, আমরা এই ছেলেটা শোনেন, এই গ্রামে এই পাথরঘাটা থানায় যদি কেউ জান্নাতে যায় সেই যাবে, বিড়াল মনে হয় একটা বস্তা আপনার মাথায় উঠাই দেবেন, ও পারে না 10 কেজি 20 কেজি দেবেন, ওই যে নিয়ে 2 টা নোট দেবেন, না বলবেন আপনি ওরে
10 টাকার নোট দিলে চলবে না। হ্যাঁ। তারপর ওর একটা দেখছি আল্লাহ রহমত, ওই না আমার নানি মরার সময় বললে গেছে তবু 2 ভাই বোনের আল্লাহ খাওয়াইবে। আমরা দেখছি রমজানের 30 দিনই 30টা মুরগি আর আল্লাহ খাওয়াই মুরগি। ঠিক আছে, দাওয়াত করে ইনশাল্লাহ। কুমনি টাইম যাইতে বুঝলেন, কুমনি দাঁত করলাম হ্যাঁ আবি না। না, উনি কিভাবে গেছে সেটা তো আমি আপনাকে বললাম যে আমার তো ওই সব ডাটা দিতে পারবে, কারণ আমার জন্মের আগে উনি আমার ফ্যামিলির থেকে বের হয়ে গেছে। এরপরে আমার সাথে ওনার সাথে 3বার সাক্ষাৎ, 4র্থবার সাক্ষাৎ তখন তো সে ডেট, কিন্তু 4র্থবারও আমার সাথে সে মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমার সাথে ফোনে কথা বলাই দিছিল বরিশাল মেডিকেল থেকে। আর প্রথমবার যখন দেখা হয় তখন তো আমি ছোট, তখন আমার বয়স 14-15 হবে এরকম। তখন আমার দাদি জীবিত আছে। আমি জানতাম যে আমার চাচা একটা আছে, ছোটবেলায় উনি বাড়ির বাহিনী, কিন্তু কি কারণে বা কিসের জন্য ওইটা কখনো জানতাম না। পরে আমাদের অত্র গ্রামেরই আমাদের ওয়ার্ডে একটা আফতানবাড়ি নামক জায়গা আছে, ওখানে পৌষ হয় প্রত্যেক বছর, ওই গান বাজনা হয়। তো উনি ওখানে আসছে, আসার পরে ওনারে ধইরা নিয়ে আসছি আমরা 7-8 জন মিলে। আনার পরে আমার দাদির কাছে নিয়ে আসছি। ওই দিনটা উনি থাকে নাই, মাত্র আধা ঘন্টার মতন ছিল। এরপরে দ্বিতীয়বার যখন আমার সাথে দেখা হয় তখনও আমি ওই আমার মামার বাড়ি ওই অঞ্চলেই থাকতো, তো আমি ওখান থেকে ওনাকে পাইয়া বলি যে আমার দেখলে বা কেউ যদি জিজ্ঞেস করতে এই কে, ভাইয়ের ছেলে, কোনটা, ছোটটা বা বড়টা। আমি একটা জিনিস ওনার দেখছি, ওনার সামনে কাউকে দাঁড়া করলে উনি সেটা বললে দিতে পারতো কে বা কি হয় তার। তখন আমি ওখান থেকে আমার মামার বাড়িতে ওনারে নিয়ে গেছি। ওখানে সামান্য কতক্ষণ সময় ছিলাম, এরপরে ওনারে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর উনি আমার বলে যে আমি ওই যে দাম দিয়ে খই পাবে না, খই খেয়ে, কিন্তু যেই সময় বা যেই টাইম ওই সময় ধান দিয়ে খই বাজার মতন সিজন না, কারণ একটা সিজনে আর কি বাজে। তারপর আমি ফোন দিয়া বাড়িতে খই বাজাইছি। খই বাজাবার পরে সে কি কি খাইবে বলছে আমি মুরগি মাংস দিয়ে ভাত খাবো। তা ওই বাড়িতে ওদের ফোন দিয়ে আমি বলছি, বলার পরে আমার ওয়াইফ তখন ওইগুলা রেডি করছে, করার পরে নিয়ে আসি। আসার পরে ওনাকে বাড়িতে আনার পরে খাইতো না, ওই মুরগির মাংস দিলে চাবাই চাবাই হয়তো বা রসটা খাইতো, চাবাটা ফলাই দিচ্ছিল। ওদিনটা রাত্রবেলা খুব কষ্ট করে রাখলাম, রাখার পরে কিন্তু আমার অবাক লাগবে এইটা যে আমার, আমি তার ভাইয়ের ছেলে, হয়তো বা রক্তের টান, কিন্তু আমার ওয়াইফ তো কখনো দেখে নাই তাকে। না দেখাতে আমার ওয়াইফ জেগে যখন তার সালাম করছে, তারপরে উনি তারে মুখের তাকাই বলে কি ছোট বউ না, কেউ কিছু বলেও না, ওনার থেকে বল। তখন হচ্ছে আপনি যে আমার যে বাড়িতে গেছেন, আমি ওই বাড়িতে তখন ঘর তুলি না, যেই রাস্তা দিয়ে ঢুকছেন ডাইন পাশে আমার বড় ভাইয়ের ঘর, ওইখানে আর কি। এরপর আমি 2012 সালে যেই বাড়িতে আপনি গেছেন আমি ওখানে ঘর করছি 2012 সালে। করার পরে আমার সাথে ওই উনি যেখানে থাকতো, আপনি ওই নাচনাপাড়া যেখানে গেছিলেন ওইখানে আমার বড় বোনাই বাড়িতে, আমার মামু বাড়ি সবই এখানে আশেপাশে। আমার ওই বড় বোনাই তাদের সাথে ওইখান তো চলাফেরায় দেখা হয়তো। আমার বোনাই নাকি বলছিল যে চাচা মনের তো এরকম ঘর উঠেছে, একটু ঘরটা উদ্বোধন করে দিয়েবা না। আমার যাওয়া লাগবে না, ঘর উদ্বোধন করিয়ে দেওয়ার আছে, একদম করিয়ে দেবে, এই নাকি বল। পরে আমার সাথে
অনেক কিছু বছর খানিক পরে আবার তখন দেখা, মানে দিন তারিখ গুলো ডেট গুলো আর কি মনে নাই। আমি তখন রমজান, আমি তো কুমিল্লাতেই থাকি, তো যাওয়ার সময় দেখা। শুধু কুমিল্লা না, আমি ঢাকাতেও আমাদের আদমজীবী যেটা বলেছি, আমি চাকরি করি কোম্পানি চিটাগাঙে চলে। তখন ওনাকে আমি 27 রোজা হবে সম্ভাবনা, আমি ওনাকে বাড়িতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন জীবিত নাই, মারা গেছে। নিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে, আমি জানি তার একটু নেশা আছে, সে একটু বিড়ি খেয়েছে। আমি, সে এমনি কোনো কিছু খাইতো না, বা আপনি যদি কিছু দিতেন কাউরে দেওয়ার জন্য, সে ওইটা ওই স্থান পর্যন্ত দিয়ে আসবে, কিন্তু ক্ষয় হবে না, এ ধরনের লোক ছিল। এরপরে ওই আমি কি করছি, তখন আমার এক বাড়ির তো 2টা বাচ্চা দেখেছিল, ও 2টা ছোট, তখন আমার বড় মেয়ে। এই বড় মেয়ের এক প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছি, বলছি যে তোর দাদু যদি চায় ধরে এর রাখতে হইলে 2-1টা দেওয়া লাগবে, কিন্তু ভয় দেখাবি যে আব্বু আইলেন খাইতে দেবে না, বা মারবে বা কিছু করবে এরকম। তাই প্রথম দিন থেকে ওই দিন কেউ তার দেখাই দেওয়া লাগে না, যে এই নাতি বা কিছু। তখন ওই আমি বাড়িতে যখন একটু বাজারে যাইতাম, তখন কারণ নাতি নাতি তোর আব্বাই নাই, আমার এখন একটা বিড়ি দে। ওই একটা বাইর করে দেবে, ওই একটা খাইতো। কিন্তু আমি কখনো ওই রাত্রে হেরে, মানে দরজা খোলা রাখতাম না, হয়তো বা চলে যেতে পারি। কিন্তু এইভাবে আমি 3 দিন রাখার পর, ওই ঈদের দিন রাত্রে 2টা বাজে, তখন আমি পারি না, সে উঠে দরজা খুলে বাইরে পড়ছে। আমি ওদের ওখানে যাব, না গেলে ওরা ঈদ করবে না। খুব কষ্ট করে ধরে রাখছি। রাখার পর ফজর আজান দিয়েছে, নাস্তা টাস্তা পাক করছে, খাওয়াই যা, এরপর তার থাকবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমার ওই বড় বাড়ি যে ঘর, যেমন আমরা উত্তরের বিডি, পূবের বিডি, পশ্চিমের বিডি বলে না, ওই উত্তরের বিডি আমার দাদার ঘর ছিল। ওই দাদার ঘরে থাকা অবস্থায় উনি নেমে গেছে, কিন্তু আমি ওই ঘরে তারে নিয়ে 10 মিনিট সময় রাখতে পারি না। ওখানে দাদি থাকা অবস্থায় ওইখানে নিচ্ছি, রাখতে পারি না। এরপর বড় ভাই ওইখানে ঘর উঠেছে, তাও আমি রাখতে পারি না। আর প্রথমবারের পর দ্বিতীয়বার যখন ওই বললাম না, যেন খই খাইবে, মুরগি খাইবে, তখন আমাকে বলছে যে ওরা আমারে ফালাইয়ে থুয়েছে, গলাহমান পানি দিয়া বাঁচতে বাঁচতে আইছে। এই কথাটা আমি ওই আমার বোনাইরে বলার পরে, তখন ওই এখানে লোকজন বলছে যে হ্যাঁ, আমরা পাগল মানুষ, এখানে সেখানে পড়ে থাকে, ঠিক মতন খাবার পায় না, ই করে না, তার থেকে নিয়ে ওইখানে মাজারে জিক্ষে রাখাই, ওখানে থাকবে, খাইবে দাইবে। আপনি যখন নাচনাপাড়া গেছেন, তাহলে বাঁশতলা বাজারে অবশ্যই মনে হয় নামছেন। বাঁশতলা বাজারে ওইখান থেকে একটা হোটেলের সামনে থেকে নাকি তারা বসা, উনি একটা তুলে দিল, ওইখান থেকে তারা গাড়ি তুলেই নিয়ে গেছে। তো আমরা ওখানে 3 দিন 4 যে ওরস মাহফিল হয়, ওই সবকিছু সাইরা ওনারে মধুরে রাইখা ওরা চল গাড়ি নিয়ে। কিন্তু ওরা বাঁশতলা বাজারে এসে দেখে যেই টুল টেবিল থেকে ওনারা উঠে গেছে, ওই বসা। এটা হচ্ছে ওনাদের ভাষ্য, মানে যারা নিয়ে গেছে। এরপর ওনারা হুজুরে ফোন দিয়েছে, হুজুর এই অবস্থা। হুজুরে নাকি বলছে যে এই মধু যেই সেই মধু না, আমারে তোমরা যেরকম দেখো, তোমাদের মাঝে মধুরে সেই রকম দেখবা। হ্যাঁ, সে পিসের তো নাই, উনি মারা গেছে। উনি তখন বলছেন যে আমারে তোমরা দেখো, মধুরে তোমরা সেইভাবে দেখবা, তোমাদের কাছে মধুরে রেখে গেলাম। তো ওই কথাটা আল্লাহ পাক কিভাবে তারা আনছে সেই দেখতে, এই কারণে আমার বলছে ওরা আমারে ফালাই থুয়েছে, আমি গলা সমান পানির মধ্যে তো বাঁচতে বাঁচতে আইছি। এই কথাটা উনি আমাকে সরাসরি বলছে। আর একটা বিষয় হচ্ছে, ওই বাঁশতলা বাজার থেকে পশ্চিম দিকে বড় বোনের বাড়ি, সেলিম হুজুরের বাড়ির পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই সেলিম হুজুর বাড়ির পূর্ব পাশে আমার বড় বোনাই বাড়ি। আমার ওই বড় বোনাইরে বোনের চাচা শ্বশুর বলতো, বিয়ে করছো বেটা পাগলের মাইয়া,
পাগলের বাতি যে বাইরে কত দূর ভালো হয়েছে। কিন্তু ওই আমার বোনাই বাড়ি, তাদের পুরান বাড়ি হচ্ছে মঠবাড়িয়া, মঠবাড়িয়ার ভিতরে আর কি। মঠবাড়িয়ার ওখানে একটা মাহফিল হয়। ওই আমার বোনের চাচা শ্বশুর ওই মাহফিলে মধুরে দেখে, তখন সে ওই সকালবেলা যখন মধুরে ওই মাহফিলে দেখা সে গাড়িতে বাড়িয়েছে, মানে এদের নতুন বাড়ি আর কি, আমার দেখেন আইটা মধু হয় নাই পোলা পাইনে দুষ্টমি করে। তখন উনি পোলা পাইনে বলছে যে নে পোলা পাইন তোরা মধুর লগে দুষ্টমি করিস না, এই মধু যেই সেই মধু না। উনি কি নদীরে পাইছে, উনি এসে গাড়িতে যে লোকরে থুয়েছে ওই জায়গায় সে আইয়ে দেখে ওই হাগো বাড়ির সামনে। তখন আমার বোনাইরে বলছে যে দেখো তোমার যে চাচা শ্বশুর এই ঘটনা, আমি তারে ফালাই তুই আমি এলাম গাড়ি দিয়া আইয়ে দেখে আমাকে বাড়ির সামনে। এই এই ধরনের ওনার কিছু আছে। তারপরে ওনার জন্য উনি মারা যাওয়ার পরে মানে এক কথায় মায়ের পেটের বোন যেরকম কাঁদে এরকম হিন্দু মহিলারাও কাঁদে। হিন্দু মহিলারা কাঁদছে আর বলছে যে মধু ভাই আর কখনো আমাদের কাছে আসবে না, বলবে না যে ও দিদি আমার দুর্গা পান্তা ভাত দাও। এই রকমের হিন্দুরাও কাঁদছে, যা মায়ের পেটের বোনও কাঁদবে না, বুঝছেন। উনি ওই লাস্টে তৃতীয়বার আমার বাড়ির থেকে যাওয়ার পর যখন চলে গেল, এরপর তো আমি তখন আবার মাওয়া শ্রীনগর আছে না, বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ওই বিল্ডিং এর কাজ করায় আমার মালিক, আমি যার চাকরি করি। তখন আমি ওখানে হঠাৎ করে একদিন শুক্রবার, মানে উনি যাদের কাছে থাকতো ওনারা আমার সাথে যোগাযোগ রাখতো, মানে আমার ফ্যামিলিতে আর কারোর সাথে যোগাযোগ থাকতো বা না থাকতো আমার কাছে যোগাযোগ থাকতো। সবাই ভাবতো পাগল, কারণ আমার আপন ফুপুরাও বলছো পাগল পানে কিনলে। এরপরে ওই উপজেলার চেয়ারম্যান তখন রিপন মোল্লা, এই আমার স্বাস্থ্য ভাই সম্পর্কে, মানে আমার দাদা আর ওই চেয়ারম্যানের দাদা মামাতো ফুফাতো ভাই ছিল, উনিও জানতো না যে মধু আসলে ওনার রক্তের কেউ। যখন যেদিনকে মধু অ্যাক্সিডেন্ট করে একটা মোটর সাইকেলে ওই আপনি নাস্তাপাড়া যেখানে গেছেন ওইখান থেকে 2-2.5 কিলো দক্ষিণে হিংরাবুন্যা নামক একটা জায়গায় মোটর সাইকেলে ওনারে অ্যাক্সিডেন্ট করে ফালাই দিয়া চলে গেছে। কিন্তু ওই মোটর সাইকেলটা ওখান থেকে মনে হয় 7 থেকে 8 কিলো দূরে থেকে মোটর সাইকেলটা অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেলের ড্রাইভারের হাত ভাঙছে। পরে সন্ধ্যার দিকের ঘটনা, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর ওইখানকার কেউ পাইছে, শুধু ওনার মাথায় একটু আঘাত হয়েছে, ওখান থেকে রক্ত পড়ছে কিছু। এরপর ওনারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন ওই রিপন মোল্লা ওখান থেকে পাথরঘাটা উপজেলা যে অ্যাম্বুলেন্সটা ছিল স্বাস্থ্য কমপ্লেক্সে ওইটাই করে বরিশালে নিয়ে গেছে। বরিশালে নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়কের ওই মানে 14 সালে না 13 সালের শেষে ওই যে বিভিন্ন জায়গায় বোমা হামলা টামলা হয় না, ফেব্রুয়ারি মাস, ওই ফেব্রুয়ারি মাসে তখন ওই সময় আর কি এই ঘটনা। তখন ওই রিপন মোল্লা উপজেলা চেয়ারম্যান উনি নিজে ওনার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরের দিন শুক্রবার তখন নাকি ওই সাথে যে ছিল ওই লোক বলে যে আমি একটু আমার ভাইপোর সাথে কথা বল। তখন ওনার ফোন দিয়া আমার ফোনে কল দিচ্ছে, তখন বাজে 3:30 4টা শুক্রবার। আমার সাথে ফোনে হ্যালো কইয়ে খালি এইদিক বলছে মনির। আমি বলছি হ্যাঁ তারপর আপনি কেমন আছেন? ভালো। 2-3 রূপ কথা বললাম, মোবাইল রাইখে দিচ্ছে। রাইখে দেওয়ার আধা ঘন্টা পরে আমার ফোনে আবার ফোন আইছে মধু মারা গেছে। দিনটা শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে, ফেব্রুয়ারি মাস 5 তারিখ।
না কয় তারিখ এরকম আছে। পরে আমি খবর পাওয়ার পরে আমি উপজেলার চেয়ারম্যানদের ফোন দিয়েছি, দেওয়ার পরে বলছি যে আপনি তো হয়তো বা জানেন না মধু কি বা মধুর পরিচয় কি। মধুর বাড়ি অমুকখানে, অমুক গ্রাম, আমি মধুর বড় ভাইয়ের ছেলে। আমি জানি আপনি মধুর নিয়ে খুব কষ্ট করছেন বা করছেন। এখন মধুর দাফনের ব্যাপারে যেহেতু মধুর গার্জিয়ান আছে বা তার বিয়ে আছে, বাচ্চা আছে, তার ওখানেই দাফন দেওয়া হবে। এখন ওইদিকে তারা অনেক জায়গায় ই করছে যে তারা দাফন দেবে, মানে বিভিন্ন প্রয়োজন না, এক এক ভক্ত এক এক রকম। ওই পিসাব বললে গেছে ওগুলো তোমরা দেখে রাখো। পরে ওনারা ওই পিসাবের যে বর্তমান যে পিসাব আছে ছেলে আর কি, তখন উনি বলছে যে যেহেতু ওনার গার্ডিয়ান আছে তাহলে তো গার্ডিয়ানরাই প্রাপ্য, তারপর আপনারা বৈশা মধ্য কিস্তি একটা জায়গায় দাফনের ব্যবস্থা করেন যাতে সবাই ওনাকে মানে দেখতে পারে ওনার কবর টবর সবকিছু, হ্যাঁ সবাই পায়। তখন ওই সিদ্ধান্তটা যখন আমারে জানাইছে, এখন আমি চিন্তা করলাম এইটা যে ব্যক্তি আমার জন্মেরও আগে আমার বাড়ির থেকে গেছে, আমার বাপ খবর লয় না, লইছে কিনা জানি না, আমার ফুপুরা লয় না, আমার ছোট চাচা তো দেখে আসতেন, হ্যাঁ উনি ওই রকমেরই। এই তখন আমি বলছি ঠিক আছে, তাহলে আপনাদের মাঝ থেকে আমি জোর করে নিব না, আপনারাই এটা সিদ্ধান্ত করেন, ওখানে দাফন দিবেন। এরপরে আহ, ওই সিদ্ধান্তটা হয়েছে যাওয়ার পরে আমারে যখন ওই দিনকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি ওই রিফন মোল্লারে ফোন দিলাম। উনি বলছে যে আমি নিজে লাশ নিয়ে আমি যাব। তাহলে আমিও ওখান থেকে রাত্রে রওনা করছি। ওই আপনি কি চরখালি ফেরি ফেরাইছেন? ওই ফেরি ফেরাই উঠটা কিছু সামনে মুসল্লিবের ওখানে গাড়ি, যত গাড়ি ঢাকার থেকে যাইতো রাত্রে ছাড়তো না, ওইখানে দাঁড়া করে রাখতো, ফজর আজান দিত, এরপর ছাড়তো, কারণ ওইখানে বোমা হামলা হয়েছিল ওই সময়। পরে আমি ফোন দিলাম, তখন আমারে ওই ভাই বললো চেয়ারম্যানে যে হ্যাঁ আম্মা বলছে দেখো এই রাত্রে তো এমনি গ্যাঞ্জাম, লাশ নিয়ে রাত্রে যাওয়ার দরকার নাই, এখন এখানে একটা এসি অ্যাম্বুলেন্সে রেখে দাও, সকালবেলা রওনা করে যাবো। ওনার আম্মা বলছে উনি আর ওই সময় রওনা করে আসে নাই। তখন উনি ওই রাত্রে ওইখানে আটকা বোর হয়েছে, তারপর গাড়ি ছাড়ছে। আমি সার্বক্ষণিক ফোনে যোগাযোগ রাখছি, উনি ওনার উপজেলা গাড়ি নিয়ে আসতে, পিছনে অ্যাম্বুলেন্স আসছে, আসার পরে ওই অ্যাম্বুলেন্সে করে আমি একদম উনি সহ আমার বাড়িতে ওই যেখানে আপনি গেছেন ওই লাশ নিয়ে গেছে, উনিও সাথে গেছে। যাওয়ার পরে তখন সিদ্ধান্ত হয়েছে যে আপনি বোধ হয় ওই কবর যেখানে ওনার দেওয়া হয়েছে সেখানে কি গেছিলেন? আচ্ছা, ও কবর নাই তো, ওটা ওই 5ই আগস্টের পর ভেঙে গেছে। পরে সবকিছু ওখানে বসে কথাবার্তা সব হয়েছে। এখন আমাদের ইয়ের থেকে যেহেতু আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে ওনাদের মাঝখান থেকে আমি তার জোর করে আনবো না, তো ওনাদের সিদ্ধান্তে ওই মালিকখালী বাজারের দক্ষিণ মাথায় ওখানে দাফন দেবে। ওনারা ওনাদের ওই ভিক্ষের সিস্টেমে কবর গাঁথনি করে ঢালাই করে এরপরে দাফন দেবে। আমি আমার বাড়িতে প্রথম গোসল করাইলাম, এরপরে ওখানে জানাজা হইল। এরপর দ্বিতীয় জানাজা ওই যাইতে যাইতে পথে আর একটা স্থানে তারা বলছে না আমরা জানাজা পড়বো, কিন্তু আমি না করতে পারি না। কিন্তু সবাই আমার দিক তাকাই রয়েছে, ওই সাথে সাথে আমি তো অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে কে, যারা চেনে এরা বলে যে এরকমের তার ফ্লাইট ছিল। এরপরে ওখানে জানাজা হয়েছে। পরে ওই মালিকখালী বাজারের দক্ষিণ মাথায় ওটা গরুর বাজার বলে বিশাল এক বাজার, ওইখানে জানাজা হয়েছে। তখন লোক হয়েছে ওইখানে আনুমানিক 4000 প্লাস। তখন রিপন মোল্লা মাইক্রোফোনটা ধইরা বলল যে আমি জানতাম মধু ভাই, কিন্তু এই মধু ভাই না, উনি আমার চাচা সম্পর্কে এবং আমার রক্তের আত্মীয়, আমি কখনো জানতাম না।
আর উনি আমাকে বললো যে দেখেন আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন। আমি বলি, দেখেন আমার বলার কিছু নাই, যেহেতু আপনি বলছেন যে আমার চাচা, আমার রক্তের আত্মীয়, আমার পক্ষ থেকে আপনি যেটা বলার বলেন, আমার আর বলার কিছু নাই। তো উনি সবকিছু বিস্তারিত সব বলছে, কিন্তু কখনো কেউ কল্পনা করে না যে ওনার জানা যায় এত লোক হবে। যাই হোক, ওখানে দাফন টাফন দেওয়া হয়েছে, দেওয়ার পরে এরা সিদ্ধান্ত করছে এর নামে একটা মিলাদ দেবে আর কি। সরকারিভাবে নাকি 2 টন চাউলও দিছিল। আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, সবাই সার্বিক সহযোগিতা করতে। ওখানে তারা আয়োজন করছিল যে এখানে 4,500 ওই 2 জানাজায় প্রায় 2700 লোক হয়েছে, মিলে মিলে 5,500 6,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করবে। আমরা 6,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করে প্রায় 8,000 মতন লোক খাওয়াইছে। এবার খাবার শেষ, হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা করছে খাসি খাওয়াবার পরে, মানে একদিকে ওই এক কথায় ডাইলের ভিতরে গরম পানি করে ডাইলে দেয় আর হেয়ে দেয়, মানে এত লোক হয়েছে। তো তারপরও লাস্টে যাই দেখা গেছে 2টা গরু মাংস বাচ্চা রয়েছে। এরপর চাউল ডাল তেল নুন মরিচ আরো যা ছিল, আরো 8,000 লোক খাওয়াইতে পারবে সেই পরিমাণ ছিল। এরপরে এখন আমি তার ভাতিজা, আমার বাড়িতে গোসল হয়েছে বা জানাজা হয়েছে, আমার তো একটা দায় দায়িত্ব আছে। মুরব্বী যারা আছে, আমি একটা হিসাব করছি যে আমার এখানে 200-250 লোক হয়েছিল জানা যায়, আমি 250 আর ওইখানে সে যেখানে থাকতো ওইখান থেকে 50-60 জন লোক নিয়ে আমার বাড়িতে ছোটখাটো একটা মিলাদ দিব। আমার টার্গেট আমি 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করব। আমি কাউরে কিছু বলি না বা আমার বড় ভাইরও বলি না, আমি আমার মতনই করছি। তখন আমি বাবুর ছেলে বললাম যে আমার তো আত্মীয় স্বজন অনেক দূর দূর আসছে, তারা রাত্রে যাইতে পারবে না, আমার 350 মানুষের পাক দেবো, আমার 50 জনের পাক উঠিয়ে দেবেন আর 300 মানুষ সমাজে বসবে। সমাজে 300 মানুষের জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার স্পষ্ট মনে আছে 502 জন লোক খাওয়াইছি। এর ভিতরে প্রথম জনে যদি গরু মাংস 4 পিস খাইতে, আর ওই 502 নম্বর লোকটা 4 পিস, কেউ বলতে পারবে না যে কম খাইছে। কিন্তু আমার ওই পাশের বাড়ি একজন প্রফেসর আছে, আমরা 2 ভাই বেতাগি কলেজে প্রফেসরি করতে, ওই প্রফেসর চাচা আমার ওই চাচার মিলাদে আছে। উনি খাবার খাইয়ে বলছে যে আমার এই জীবনে আমি বহুত জমাত খাইছি, কিন্তু আমার এই মধুবয়ের খাবার খাই আমি যে টেস্ট পাইলাম, এরকম আমার বয়সে আমি কোথাও খাবার খাই টেস্ট পাইনি। এই হচ্ছে ওনার সব কিছু। কিন্তু ওই বললাম তো যে আমার ফ্যামিলির থেকেও মানে ওনার অতটা কেয়ার করতো না, পাগল নামে গেছে গেছে। ওই যতটুকু আমার সাথে দেখা হইতো বা আমি নিয়ে আসতাম এই। এরপরে হচ্ছে 5ই আগস্টের পর ওইখানে তো ছিল খালে বান দেওয়া ছিল, তো ওই বানটা কাইটে দেওয়ার পরে আস্তে আস্তে খালটা ভাঙতেছে। তখন ওই লাশ মানে কবরটা নদীতে ভেঙে যাইবে এই অবস্থায়। তখন ওইখানে যারা ওনার ওই দায় দায়িত্ব, ওখানে কিন্তু প্রত্যেক বছর আপনার ওই মাহফিল হইতো, ওরস হইতো, মানে ওই জিকের সিস্টেম। আমারে ওনারা ওখানে কমিটি করছে, কমিটি থাকতে চাইছে, আমি বলছি না আমি এইসব কমিটিতে থাকবো না। বা আমার ওই যে বোনাই ওখানে, সেও ওই কমিটিতে থাকবে না। পরে আমি তখন ওই 5ই আগস্টের আগেই বরিশালে আমাদের প্রজেক্টস্থলে আমি গেছি, তখন কিন্তু বন্যাও। তখন আমি ওইখানে বৈশা মানে আমি আমার আত্মীয় স্বজনরা কেউ কিছু, মানে আমি ওটা হতভম্ব হয়ে গেছি। পরে ওইখানে মোস্তফা নামে এক লোক আছে, মানে ওই কবরের ওই দায় দায়িত্ব গুলো উনি করতো আর কি। আমার ওই বোনাই বাড়ির পাশে একজন মেম্বার ছিল, আমার আগে আমার বোনাই বলছে যে কবরটা ভেঙে যাইতেছে, এখন কিভাবে কি করা যায়, এখন লাস্ট তো ওখান থেকে সরান লাগবে। আমারে দিনটা বোধহয় সোমবার ছিল নাকি মঙ্গলবার ছিল, এটা মনে হয় সোমবার নয় মঙ্গলবার। ওইখানে মেম্বার সাহেব আমার ফোন দিয়ে বললো যে ভাই এই অবস্থা, ওনার কবর যদি আজকের এখান থেকে স্থানান্তর না করেন, কালকের পান কিনা সন্দেহ। তখন ওই বন্যার সময় রাস্তাঘাটে কাদা। তখন আমি মোস্তফা সাহেবরে ফোন দিলাম, ওনার
অবস্থাটা কি। উনি আমার ওই চাচারে ভাই ডাকতো, সেই হিসাবে উনি আমার বললো, যদি বাইর হো, তুমি যদি লাশ না নাও তাহলে আমি এখান থেকে নিয়ে আমার পারিবারিক কবরস্থানে দাফন করবো। আমি বলছি, চাচা আপনি কি বলেন, যত টাকা লাগুক আমার চাচার লাশ আমার বাড়িতে যাবে, কি করতে হবে আমি আর্থিক দেবো, আপনি লাশটা আমার বাড়িতে পাঠাইবেন। উনি বলছে, এক টাকাও লাগবে না, লাশ তোমার বাড়িতে দেবে, তুমি সাহস দিছো এইটুকু। তখন আমার ওই বড় বোনাই ওখানে গেল, ওই চাচা ওই কবর তো ঢালাই করা গাঁথনি করা, একজন লোক নিয়ে ওইটা ভাঙছে কবর। আর আমি বাড়িতে ফোন দিছি ওনার জন্য, আমার আব্বার ডান পাশে কবর খোঁজার জন্য। তাদেরকে এখন আমি তো বুঝতে পারি না এখন কি আছে নাকি হাড্ডি গুড্ডি কটা পাই। এই কারণে তারপর আমি বারবার বলছি যে আপনারা প্রস্তুতি নেবেন পরিপূর্ণ কবর খোঁজার। যখন আমি ওখান থেকে নিউজ পাইছি যে মধুর লাশ এরকম, তো সেরকম শুধু একটু লম্বার দিকে বড় হয়েছে, তখন আমি বলছি এরা ছোট্ট করে, আপনি মনে হয় ভিডিও দেখছেন কিনা জানি না, যে কবর খুঁজছিল আবার খুঁজছে। এরপরে ওখানে তো আপনার এরা ওই লাশ ভাঙিয়ে তখন মাগরিবের আজান দিচ্ছে। এরপর একটা ভ্যান গাড়িতে 4 জন লোক, তখন ওই রাস্তাঘাট বন্যায় ভেঙে ছিঁড়ে গেল, তারা খুব কষ্ট করে নিয়ে গেল আমাদের ওই তালুকসরদানি বাজার, খেয়াগাড়া, ওই খেয়াগাড়া বাজারের ওখানে গেছে, তখন এই সার আজান দিচ্ছে। আমি তো বরিশালে, আমিও যাইতে পারতেছি না। এরপর আমার ঘর থেকে একটা কবরস্থান পর্যন্ত কারেন্টের লাইন টেনে দিয়ে, এরপর যখন লাশ ওইখানে নিয়ে গেছে, যাইয়ে লাশ রাইখে আবার নতুন করে কবর খুঁজছে। আমি 2 জন মুফতির সাথে যোগাযোগ করছি যে এর নতুন করে আর জানাজা দিতে হবে কিনা। ওনারা বলছেন যদি ওনার ফেজ না দেখেন তাহলে জানাজা লাগবে না, যেভাবে আছে ওইভাবে দাফন দিলে হবে, আর ফেজ দেখলে জানাজা লাগবে। আমি আবার ওই আমাদের মসজিদের ইমাম সাহেবরে বলছি এই ব্যাপার, আপনিও তো মোটামুটি একজন ইমাম, হয়তো বা মুফতি না, কিন্তু আমি 2-3 জায়গায় আলাপ করছি, সেও আলাপ করছে, তাহলে কেউ রে, যেহেতু বৃষ্টি রাত্র, কেউ আপনারা ফেজ দেখতে দিবেন না। তো ওখান থেকে ওই পলিথিনে পেঁচে কাপড় দিয়ে নিয়ে আসছে, ওইভাবে দাফন দিচ্ছে। এই অবস্থা এখন পর্যন্ত। অনেকে চাইছিল ওখানে যেন তারা কবর আবার বান্ধাইবে বা ওখানে তারা ওই করবে। আমি বলছি দেখেন, এই ধরনের কিছু করার দরকার নাই। আপনারা যদি কিছু করতে চান, তার একটা বোন একটা ভাই আছে, দুপুরে খাইলে রাত্রে খাবার তার ঘরে আছে কিনা সেইটা তারা জানে না, মানে তাদের ওই জ্ঞানটা নাই। কিছু করতে চাইলে কিছু আর্থিক সহযোগিতা দিলে তাদেরকে দিন। হ্যাঁ, আমি এইটাই বলছি। আমার আপন ফুপু বলছে যেন পাগলের লাশ বাড়ি আনতে গেলে প্রথম যখন নিয়ে গেছে, কিন্তু মধু যে কি পাগল তারা কেউ চিনে নাই। তার মুখে একটাই ছিল সবসময়ের জন্য, রাত্র 12টার সময় কোনো গেলে তোর সাথে যদি আলাপ হয় তো কইতে পারতো মধু পাগলা যায়। শুধু একটাই তার মুখে ছিল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হায় মুহাম্মদ মেরা রাসূলুল্লাহ কইয়া ওই জিক্কের পিসাবের নাম লইয়া কান্দন। আমার জীবনে ওনারে আমি নামাজ পড়তে দেখি নাই। কেউ কেউ বলতে যে 2-1 দিন দেখতাম খুব নামাজ পড়তে, ওনার ছবিটা তো আমি দিছি জীবিত থাকা। মনে হয়তো পাগলের পোশাক বন্ধ হইবে না, ওনার ওই পোশাক থেকে কখনো বন্ধ হইবে না। ওই আমার বোনাই বাড়ির সামনে দিয়ে যাইতো, আমার ওই বোনে ধইরা কাপড় চুপড় ধুয়ে দিত। তখন আমার ওই বোনাই বলতে মনির চাচার কোনো সময় পোশাক দিয়া বন্ধ হইতে দেখি নাই। কিন্তু কোথাও যাইয়ে বসলে ওই আরো এক ব্যক্তি বলছে আমি যাইতে এটা গরু ঘরে শুনে, উনি খালি বললো যে মশা মাছি, আমি পাগলা মতো আমার চেনো না। উনি বলছিলেন আমি যতক্ষণ ছিলাম আমার জন্য দাঁড়িয়ে দেয়নি। ওনারে বাড়ি নিয়ে যেতাম, ওই তো ওই অমুক বাড়ি না, মানে সে যাদের নাম বলতে এদেরকে আমিও চিনি না, ওই গ্রামের পোলা হইয়া, মানে বাড়ি চিনতাম যে গাজী বাড়ি বা দফাদার বাড়ি বা আলাদা বাড়ি, কিন্তু যেসব লোকের নাম কইতে আমিও চিনি না। মানে এরা আমার জন্মের আগে বা 2-5 বছর পর মারা গেছে, আমি চিনবো কেমনে এই। কিন্তু ওনারে যারা চেনছে, কিন্তু আমার ফ্যামিলি তো অনেকে চেনে না, তারা ভাবতেছেন হয়তো মধু পাগলি। ওই আমি যেদিনকে বাড়ি লই যাবো কইলাম না, তখন মামু বাড়ি লই গেছি, তা আমি সিকান্দার বাইরে দেখতে যাম, সেই সুবাদে আমার ওই মামুরও হয়ে গেছে।
এই যে ওনার ওখান থেকে যে লাশটা নিয়ে আসছে আমার বাড়িতে, আমার বোনাই প্রথম বলছে 15-20 হাজার টাকা তো খরচ হবেই। এরপরে যে 4 ব্যক্তি ওই ভ্যান গাড়িতে করে লাশ দিয়ে গেছে, আমি আমার বাড়িতে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি, খাবে না নাস্তা, নিজ স্বার্থে মধুর লাশ দিয়ে গেছে। আমি তাদের জন্য 4,000 টাকা ভ্যান ভাড়া দেবো, তারা নেবে না। 1500 টাকা দিয়েছি 3 ব্যক্তির জোর কইরা যে চা নাস্তা খাইবে। আর ওইখানে যেই ব্যক্তি কবর ভাঙিয়া বাইর করছে 2 ব্যক্তি, আর তার সাথে একটা লোক, ওই মোস্তফা চাচা বলতে যে বাইরবো যে লোক সাথে ছিল হে নিতে চাইবে না, তারপরও 500 টাকা চা নাস্তা খাইতে দিতে পারে, খুব জোর করে দেওয়া হয়েছে। আমার টোটালে 3700 টাকা খরচ হয়েছে। ওনার জন্য পলিথিন কিনছে, আর ওইখানে দিছি 3 জনারে 1500, ওইখানে দিছি 500, আর আমার আত্মীয়র ভিতরে একটা লোকরে দিছি 1000। এই 3000 আর ওই 700 টাকার পলিথিন, তারা সেন্টেন ছিল হয়তো বন্ধু টন্ধু আইতে পারে, কিন্তু আদাও ওনার লাশ ওখানে নেছে কোনো গন্ধ বা কিছু, যে দেখছেন তো যে পলিথিন মাজায় যে গামছা ঢুকেছে, 10-11 বছর আগের একটা লাশের মাজায় গামছা ঢুকে এভাবে থাকে। আমার আম্মা যখন বিয়ে হয়েছে তখন ওনাকে বাড়িতে পাইছে, 15 থেকে 18-র ভিতরে উনি বাইর হয়ে গেছে। তখন আমার ওই দাদা নাকি চেষ্টা করছিল যে কেমনে বাড়িয়ে না যায়, তখন ওই মানে বলছেন না কবিরাজ আছে, এরা খারাপটা করতে পারে, ভালোটা করতে পারে না। বলছিল যে হয়তো বা উনি 18 বছর বাইরে থাকার পর আনলে আনতে পারবেন, কিন্তু একটা লোক 18 বছর হয়ে গেলে এরপর তো আর কেউ অতটা গ্রাহ্য করে না। এবং উপজেলা চেয়ারম্যান বলছিল যখন প্রথম ওনার লাশ বাড়িতে আনি, আপনি ওই যে নতুন কালভারটার ওইখান থেকে নামছেন না, ওই কালভারটা তখন হবে নাই। উপজেলা চেয়ারম্যান এই দিক থেকে গাড়ি লেগে ঢুকতে, আবার ওই দিক থেকে বাইরে হয়েছে। তখন বলছিল এলাকার কিছু লোকজনরে, মানে আমাদের ওইখানটা একটু বিএনপি পন্থী তো, যে আপনারা গ্রামবাসী মিলে একটা দরখাস্ত দেন, আমি রাস্তা করে দিব, রাস্তার মাথায় লেখা থাকবে পাগলা মধু সড়ক। এই পাগলা মধু সড়কটার নাম শুনিয়া কেউ আগায় নাই, মানে রাস্তাটা সেই ওই 14 সালই হইতো, আজ পর্যন্ত হয় না। এই কালভারটা হয়েছে এই বছর মার্চ 6 আগে। আর আমার বাড়িতে ওখানে কিন্তু 2টা রাস্তা, একটা রাস্তা বেড়া দিয়ে আটকানো। আমার নতুন বাড়ি, আমি এই রাস্তাটা আর কি করছি, যেহেতু আমার চাচার কবর এখানে 2-5টা লোক আসবে, ওই রাস্তাটা এখনো ছাড়ি নাই ক্লিয়ার করে, ওই পুরান রাস্তায় আমি ব্যবহার করি। ওইটা হলো আমার মানে বাপদাদার আমলের রাস্তা, আপনি ঢুকছেন। আর আমারটা হচ্ছে নতুন, আমি আটকাই রাখছি। আর হয়তো বা এই বছর আগামী সিজনে খুলব না। আমার এতটুকু আশা আছে, রাস্তার মাথায় হইলো আমি একটা সাইনবোর্ড দেবো পাগলা মধুর সমাধি ভিতরে, কারণ এটা আমার মনের থেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে বা বলতে পারে, কিন্তু আমি কারো বাবা বা বলা নিয়ে আমি করি না।